ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 2 নিয়ে হাজির হয়েছি। মূলত এই সেটটি তৈরি করা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওপর। আমরা আলোচনা করছি টার্গেট 500 কোশ্চেন সিরিজ নিয়ে। আজকেও আমরা কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো মূলত তৈরি করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন যে ভাইসরয় ছিলেন বা ভারতের যারা গভর্নর জেনারেল ছিলেন বা বাংলার যারা গভর্নর জেনারেল ছিলেন, এছাড়া বাংলার গভর্নর ছিলেন, কারণ এই পদগুলো খুব ইম্পর্টেন্ট। সেই পদগুলোর যারা ছিলেন তাদের টেনিওর নিয়ে এবং তাদের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে এই ধরনের প্রশ্নগুলি মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসকে তৈরি করা হয়েছে। এবং এই ধরনের প্রশ্নগুলো আসবে আপনার আপকামিং যে পরীক্ষা রয়েছে পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023, পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল এক্সাম যেটা 24 সালের, এছাড়া কেপি কনস্টেবল এক্সাম 24-এর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি এই সমস্ত সব পরীক্ষার ক্ষেত্রেই জিএস বা জিকে বলে একটি টপিক থাকে, যেখানে স্ট্যাটিক জিকের কিছু কোশ্চেন থাকে, সেখান থেকে হিস্ট্রির ওপর স্ট্যাটিক জিকে নিয়ে কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কী ধরনের পরীক্ষা হবে। এরপর আমরা আজকে আসবো মূল আলোচনায়। আজকে সেটের প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনককে, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, তার জনককে, অর্থাৎ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আমরা যখন আমাদের চ্যানেলে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আছে 7,000, সেই রিক্রুটমেন্টের ক্লাস করাচ্ছিলাম, সেখানে আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে ডিটেলসে বলেছিলাম এবং তার জনক কাকে বলা হয়, কেন বলা হয়, সেগুলোও বলেছিলাম। যাই হোক, আজকে আমরা সেই ডিটেলসটা আলোচনা করছি না। আজকে মূলত আমরা উত্তরটা বলবো এবং কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপশন এ রয়েছে লর্ড ডালহৌসি, অপশন বি এ রয়েছে লর্ড কার্জন, অপশন সি এ রয়েছে লর্ড মেয়ো, অ্যান্ড ডি এ লর্ড রিপন। এই প্রত্যেক যে ভাইসরয়ের নামগুলো রয়েছে এটা প্রত্যেকেই ইম্পর্টেন্ট। লর্ড ডালহৌসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি ডক্ট্রিন অফ ল্যাপস যেটা আমরা বলি, অর্থাৎ সত্য বিলোপ নীতি চালু করেছিলেন, এখান থেকে প্রশ্ন আসে। লর্ড ডালহৌসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তিনি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, যেটা পিডাব্লিউডি, যেটা বর্তমান সময়ে রয়েছে। ডালহৌসির সময় আমরা জানি যে রেলপথ নির্মাণ শুরু হয়। ডালহৌসির সময় চলেছিল পোস্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ যেটা আমরা বলি পোস্ট অফিস। যা টেলিগ্রাফ যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু ডালহৌসির সময় চালু হয়। এছাড়া ডালহৌসির সময় ইম্পর্টেন্ট অন্যান্য বিষয় হচ্ছে উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ আইন হয়েছিল। উডের ডেসপাচ, যেটা শিক্ষানীতি, যেটা উডের ডেসপাচ, এগুলো হয়েছিল। যাই হোক, ডালহৌসির ক্ষেত্রে এই কটা ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবেন তাহলেই হবে। কী কী? ডক্ট্রিন অফ ল্যাপস, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, রেলপথ নির্মাণ শুরু, পোস্ট অফিস তৈরি, টেলিগ্রাফ লাইন তৈরি, বিধবা বিবাহ আইন এবং উডের ডেসপাচ এই সময় হয় 1854 উডের ডেসপাচ। যাই হোক, এগুলো হচ্ছে ডালহৌসির ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরপর আমরা আসবো কার্জনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটাই, তিনি বঙ্গভঙ্গ চালু করেছিলেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ যখন চালু হয় সেই সময় ভাইসরয় কে ছিলেন, অর্থাৎ লর্ড কার্জন ছিলেন। পার্টিশন অফ বেঙ্গল যখন হয় তখন তিনি ছিলেন। এবং লর্ড কার্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে তিনি বলেছিলেন যে এই পার্টিশন অফ বেঙ্গলটা হচ্ছে একটা সেটেলড ফ্যাক্ট। আর কার্জনের সময় ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট হচ্ছে তিনি ইয়ং হাজব্যান্ড মিশন, একটা মিশন পাঠিয়েছিলেন, কোথায় না, তিবেতে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা দেখব লর্ড মেয়োর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কী না, লর্ড মেয়ো হচ্ছে প্রথম ভারতীয় বা প্রথম ভাইসরয় বা একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল ভারতের মধ্যেই। যদিও ভারতের বলতে ভারতের একটা ইউনিয়ন টেরিটরি ছিল, সেটা হচ্ছে আন্দামানে লর্ড মেয়োকে হত্যা করা হয় এবং হত্যা করেন একজন আফগান যার নাম হচ্ছে শের আলী। এই হত্যাটা করেছিলেন 1872 সালে। লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়, সেটা হচ্ছে শের আলী করেছিলেন 1872 সালে। এখান থেকে প্রশ্ন আসে। 2 নম্বর ইম্পর্টেন্ট মেয়র ক্ষেত্রে, সেটা হচ্ছে মেয়র আমলেই প্রথম রেলপথ নির্মাণ যেটা চালু করলেন লর্ড ডালহৌসি, সেটা তখন ছিল ইস্ট ইন্ডিয়া পেনিনসুলার কোম্পানি। পরবর্তী সময়ে সরকারিভাবে গভর্নমেন্টের অর্থ ব্যয়ে রেলপথ নির্মাণ শুরু হলো লর্ড মেয়র আমলে। এটা মনে রাখতে হবে, রেলপথ নির্মাণ শুরু হয় লর্ড মেয়র আমলে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে বছর লর্ড মেয়ো মারা গেলেন ঠিক সে বছরই, অর্থাৎ 1872 সালে একটা ঘটনা ঘটলো, সেটা যে সেন্সাস শুরু হলো, জনগণনা। এবার এই সেন্সাস নিয়ে অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে সেন্সাস তো হয়েছিল 1881 সালে। সেই বিষয়টা আমি বলছি। লর্ড মেয়ো 1872 সালে প্রথম সেন্সাস করলেন, সেটা আংশিক সেন্সাস, এবং সেটা পরবর্তী সময়ে 1881 সালে এই লর্ড রিপনের আমলে সেন্সাস শুরু হলো।
এই 1881 সালে যে সেন্সাসটা হলো সেটা হচ্ছে একদম নিয়মমাফিক, এবং এর পরবর্তী সময় থেকেই প্রতি 10 বছর অন্তর সেন্সাস হতে শুরু করলো, অর্থাৎ 10 বছর পর পর। এবং লাস্ট সেন্সাস হলো 2011 সালে, কারণ আমি 2011 পরে কিন্তু আর সেন্সাস হয়নি। যদি প্রশ্ন আসে প্রথম সেন্সাস ডেট দিয়ে দেয় 1872 সালে, তখন কে ছিল? তখন হচ্ছে লর্ড মেয়ো। এই সময় সেন্সাস হয়, কিন্তু সেটা সম্পূর্ণভাবে হয়নি। পরবর্তী সময়ে নিয়মমাফিকভাবে সরকারিভাবে প্রথম সেন্সাস শুরু হয় 1881 সালে, এবং সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিপন, এবং 1881 সালের পর থেকেই প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়ে আসছে। যাই হোক, এগুলো একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট লর্ড মেয়র ক্ষেত্রে। আর রিপনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, রিপন হচ্ছেন ভারত বন্ধু, অর্থাৎ তিনি অনেক কিছু কাজ করেছিলেন যার জন্য তাকে ভারত বন্ধু বলা, অর্থাৎ ভারতের হয়ে মানে ভারতবাসীদের জন্য তিনি কাজ করেছিলেন। তিনি কি করেছিলেন না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট চালু করেছিলেন লর্ড লিটন, তার আগের যিনি ভাইসরয় ছিলেন, সেটা বাতিল করে দিয়েছিলেন। তিনি ইলবার্ট বিল নিয়ে আলোচনা করেছেন। ইলবার্ট বিল হচ্ছে এমন একটা বিল যেটা হচ্ছে ভারতীয়রা বিদেশিদের বিচার করতে পারবে না। এই ইলবার্ট নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব পরবর্তী স্লাইডে, যেটা 1883 সালে হয়েছিল। তিনি ছিলেন এই সময়কার ভাইসরয়। আর এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক হচ্ছেন লর্ড রিপন, অর্থাৎ লর্ড রিপন হচ্ছেন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বা ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। নেক্সট আমরা আসবো 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের 27 নম্বর প্রশ্ন। অনেকে হয়তো ভাবছেন যে কেন 27 হচ্ছে 2 না হয়ে, তাদের জন্য বলছি আমাদের এর টার্গেট 500 চলছে। আমরা এর আগে সেট 1-এ আরও 25টি প্রশ্ন আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। যাই হোক, এরপরে আজকে আমরা আসবো দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের 27 নম্বর প্রশ্নে। লর্ড আরউইনের পরে কে ভাইসরয় হন? অর্থাৎ আরউইনের পরে ভারতবর্ষের ভাইসরয় হিসাবে কে আসেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, বি ওয়েলিংটন, সি লর্ড ওয়াভেল অ্যান্ড ডি লর্ড লিললিথগো। ভারতবর্ষের যারা ভাইসরয় ছিলেন পরপর টেনিওর কিন্তু নাম আপনাদের মনে রাখতে হবে। ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কার পরে কে এসেছিল, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে ভাইসরয় কে, কার পরে কে এসেছিল, এটা মনে রাখার জন্য আমরা ট্রিক্স একটা আমাদের ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম, যদি আপনারা দেখে থাকেন দেখে নেবেন। তবুও আমরা আজকে একবার বলে দিই সেই ট্রিক্সটা কী, তাহলে আপনি বুঝতে পারবেন সেই ক্যানিং থেকে একবারে, অর্থাৎ 1857 পর থেকে 1947 সাল পর্যন্ত কারা কারা এলেন, অর্থাৎ ভাইসরয় কারা কারা ছিলেন, কার পরে কে ছিলেন। আমরা সেই ট্রিক্সটা নিয়ে একটু আলোচনা করে দিই আমাদেরকে। আমরা এলাম সেই ট্রিক্সে কী লেখা আছে দেখুন, 2 লাইন লেখা আছে, অর্থাৎ 2 প্যারাগ্রাফ লেখা আছে। একটা হচ্ছে ক্যানিং এলে নেপিয়ার, লজেন্স, মোয়া, স্ট্রবেরি নিয়ে তার নিউ বুক লিডি ডাফরিন ল্যান্সডাউন লজের মিটিংয়ে হার্ডি চশমা পরে রিলিজ করত, আর ওয়েটিং লিস্ট ওয়াচ করতো মন্টু। বিষয়টা কীরকমভাবে মনে রাখবেন? ক্যানিং এবং নেপিয়ার 2 বন্ধু। ক্যানিং বিদেশে থাকে। ক্যানিং এবং নেপিয়ার দুজনই কিন্তু কবি বা লেখক, তারা কিছু বই লেখেন আর কি। তাই যখন ক্যানিং বিদেশ থেকে ফিরে আসেন তখন নেপিয়ার কী করে, ক্যানিংকে নিয়ে গিয়ে তার বই রিলিজ করে। তার সঙ্গে কে নিয়ে যায় না, লজেন্স, মোয়া এবং স্ট্রবেরি নিয়ে যায়। কারণ আমরা জানি যে কিছু কিছু ড্রাই ফ্রুট থাকে যেগুলো নিয়ে আমরা বেড়াতে গেলে সঙ্গে রাখি, কারণ অনেক সময় অন্যান্য খাবার খেয়ে পেটের সমস্যা হতে পারে। তাই এই সময় শুকনো খাবারগুলো নিয়ে যায় মাঝে মাঝে খাওয়ার জন্য আর কি। তাই ক্যানিং এলে নেপিয়ার, লজেন্স, মোয়া, স্ট্রবেরি নিয়ে যান। কোথায় যান? তার নিউ বুক মানে নতুন যে বুক তিনি লিখেছেন সেটাকে উদ্বোধন করার জন্য। কারণ আমরা জানি কোনো বই যখন উদ্বোধন করা হয়, কোনো প্রেস মিট করা হয়, কোনো প্রেস ক্লাবে গিয়ে বা কোনো হোটেলে গিয়ে বা রিসেপশন হলে গিয়ে, সেটা কোথায় না, এটা হচ্ছে হোটেলের নাম লিডি ডাফরিন ল্যান্সডাউন, এটা হচ্ছে একটা হোটেলের নাম, এইভাবে মনে রাখবেন। লজের, অর্থাৎ এই লজটা যেটা রয়েছে তার নাম হচ্ছে লিডি ডাফরিন ল্যান্সডাউন লজে যান এবং সেখানে একটা মিটিং ডাকেন। মিটিংয়ে তিনি হার্ডি চশমা পরেন, অর্থাৎ একটা বড় চশমা থাকে তার চোখে। কারণ আমরা জানি যে কবির সঙ্গে চশমা হচ্ছে একটা জড়িত সম্পর্ক, অর্থাৎ কবি অথচ চশমা নেই তা হতে পারে না, সেইটা পরে রিলিজ করে। এরপরে যেহেতু একটা মিটিং হচ্ছে সেখানে আরও কবি থাকবে নিশ্চয়ই, কারণ আমরা জানি যে প্রেস মিট যখন হয় তখন অনেকেই থাকেন। ফলে শুধুমাত্র নেপিয়ার কবি সেখানে আছে তা নয়, আরও অনেক রামসাম যদুমধু কবি আছে। ফলে একজনের নাম পরপর ডাকা হবে আর তিনি তার কবিতার সম্বন্ধে বলবেন এবং তার বইটা প্রকাশ করবেন। সেই যে ওয়েটিং লিস্ট, সেই লিস্টটা দেখতো কে? মন্টু। আর ওয়েটিং লিস্ট ওয়াচ করে মন্টু, এইভাবে মনে রাখুন, তাহলে মনে রাখবে। এরপরে আরেকবার বলছি, ক্যানিং এলে নেপিয়ার, অর্থাৎ ক্যানিং যখন ফিরে আসেন তখন ক্যানিংকে নিয়ে নেপিয়ার যান লজেন্স, মোয়া, স্ট্রবেরি নিয়ে তার নিউ বুক যেটা উদ্বোধন করেন লিডি ডাফরিন ল্যান্সডাউন লজের মিটিংয়ে হার্ডি চশমা পরে রিলিজ করতো, আর ওয়েটিং লিস্ট ওয়াচ করতো মন্টু। এটা বারবার পড়বেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে।
এরপরে ভাই মনে রাখুন, ক্যানিং থেকে মনে রাখবেন ক্যানিং, নেপিয়ার থেকে মনে রাখবেন নেপিয়ার অর্থাৎ লর্ড নেপিয়ার, লজেন্স থেকে মনে রাখবেন লরেন্স, মেও থেকে মনে রাখবেন মেও, একটু আগে আমি বললাম যে মোয়া থেকে মনে রাখবেন মেও, স্ট্রবেরি থেকে মনে রাখবেন স্ট্রাচে, নিউ বুক থেকে মনে রাখবেন নর্থ ব্রুক বলে একজন ছিলেন, লিডি থেকে মনে রাখবেন লয়সি থেকে লিটন আর লয়সি থেকে রিপন, ডাফরিন থেকে মনে রাখবেন ডাফরিন বলে যিনি ছিলেন তার নাম, ল্যান্সডাউন থেকে মনে রাখবেন ল্যান্সডাউন, ল থেকে মনে রাখবেন এলগিন, আর এই বর্গীয় থেকে মনে রাখবেন কার্জন, মিটিং থেকে মনে রাখবেন মিন্টো, হার্ডি থেকে মনে রাখবেন হার্ডিঞ্জ, চশমা থেকে মনে রাখবেন চেমসফোর্ড, রিলিজ থেকে মনে রাখবেন রিডিং, আর এই আর থেকে মনে রাখবেন আরউইন, ওয়েটিং থেকে মনে রাখবেন ওয়েলিংটন, লিস থেকে লিলনিদ গো, ওয়াস থেকে ওয়াভেল, আর মন্টু থেকে মাউন্ট ব্যাটেন। জায়গাটি যদি মনে রাখতে পারেন, বারবার পড়বেন, তাহলে মনে রাখবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আরউইনের পরে কে আসেন। তাহলে আরউইনের পরে কে, এই যে আমি পড়লাম আর ওয়েটিং লিস্ট ওয়াচ করতো মন্টু, তাহলে আর মানে আরউইন, ওয়েটিং মানে কি বললাম ওয়েলিংটন, তাহলে বুঝতেই পারছি আরউইনের পরে আসেন ওয়েলিংটন। যদি বলতো ওয়েলিংটনের পরে কে আসে তাহলে হতো লিস্ট মানে লিলনিদ গো। ঠিক একই রকমভাবে যদি বলতো লিটনের পরে কে এসেছিলেন, আমরা জানি সূত্রটা লেখায় আছে, তার নিউ বুক লিডি ডাফরিন ল্যান্সডাউন লজের মিটিংয়ে হার্ডি চশমা পরে রিলিজ করতো। লিড থেকে লিটন, লিড থেকে রিপন, তাহলে লিটনের পরে আসে রিপন। এভাবে মনে রাখবেন, তাহলে সুবিধা হবে। যাই হোক, প্রত্যেকে লিখে নেবেন এবং মুখস্থ করবেন। এরপর আমরা আসবো আলোচনা সেটে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আরউইনের পরে আসেন লর্ড ওয়েলিংটন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। ট্রিক্সটা প্রত্যেকে মুখস্থ করে নেবেন। নেক্সট আমরা এলাম 28 নম্বর প্রশ্ন, ইয়ং হাজব্যান্ড মিশনকে তিব্বতে কে পাঠিয়েছিল, অর্থাৎ হু সেন্ড দ্য ইয়ং হাজব্যান্ড মিশন টু টিবেট? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ডাফরিন অ্যান্ড ডি লর্ড কার্জন। আমরা ইতিমধ্যে লর্ড রিপন এবং লর্ড ডালহৌসির বিভিন্ন ফ্যাক্ট বা তার সময় ঘটে যাওয়ার ঘটনার কথা বলেছি। আর ডাফরিনের সময় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে একটা, এই সময় আইএনসি এস্টাবলিশড হয়, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়, এটাই গুরুত্বপূর্ণ। আর ইয়ং হাজব্যান্ড মিশন আমরা একটু আগেই বলেছিলাম যে ইয়ং হাজব্যান্ড মিশনকে তিবেতে পাঠিয়েছিলেন লর্ড কার্জন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1904 সালে লর্ড কার্জন ইয়ং হাজব্যান্ড মিশনকে তিবেতে পাঠান। নেক্সট আমরা এলাম 29 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইনকে চালু করা, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা আমি একটু আগেই বললাম যে যেটা বাতিল করেছিল রিপন, সেটা চালু করেন কে? এটা হয়েছিল 1878 সালে। অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড কার্জন অ্যান্ড ডি লর্ড ডাফরিন। আমি একটু আগে রিপন, কার্জন এবং ডাফরিন নিয়ে অনেক কিছু বলেছি। এরপর লিটন নিয়ে যে ফ্যাক্টগুলো গুরুত্বপূর্ণ সেটা বলে রাখা ভালো। লিটনকে বলা হয় ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার, অর্থাৎ তিনি রিভার্স ক্যারেক্টার বলা হতো, কারণ তিনি বিভিন্ন জটিল আইন পাস করেছিলেন, ভারতবর্ষীদের ওপর খুব অত্যাচার করতেন, এরকম একটা ব্যাপার। তাকে বলা হতো ভাইসরয় অফ রিভার্স ক্যারেক্টার, এভাবে মনে রাখবেন। ইনি এই সময় কী করেছিলেন? ইনি আর্মস অ্যাক্ট চালু করেছিলেন, আর্মস অ্যাক্ট। এছাড়া তিনি 1876 সালে আমরা জানি যে মহারানী ভিক্টোরিয়া যে ভারত সম্রাজ্ঞী হলেন, রয়্যালস টাইটেল অ্যাক্ট, সেটা কিন্তু তার সময়ে পাস হয়, অর্থাৎ রয়্যালস টাইটেল অ্যাক্ট যেটা, সেটাও তার সময়ে পাস হয় এই লিটনের সময়। আর গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেটাও হচ্ছে লর্ড লিটনের সময় চালু, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয় লর্ড লিটনের আমলে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। আজকের সেটের 30 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতে আসে কোন ভাইসরয়ের আমলে? খুব ইম্পর্টেন্ট। অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন সি লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড লিলনিদ গো অ্যান্ড অপশন ডি লর্ড কার্জন। আমি একটু আগেই বললাম প্রতিটি ভাইসরয়ের টেনিওর মনে রাখতে হবে, তাহলে আপনি বুঝতেই পারবেন ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? 1946 সালে। তাহলে 1946 সালে কে ছিল? অবশ্যই আপনি যদি এই টেনিওরটা মুখস্থ করেন তাহলে বলতে পারবেন 1946 সালে ছিল লর্ড ওয়াভেল, অর্থাৎ ক্যাবিনেট মিশন ভারতে যখন আসেন তখন ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। নেক্সট আমরা আসবো 31 নম্বর, সতীদাহ প্রথা রদ হয় কার আমলে? খুব ইম্পর্টেন্ট। এ লর্ড রিপন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড বেন্টিং অ্যান্ড ডি লর্ড কর্নওয়ালিস। এই সতীদাহ প্রথাটা ইম্পর্টেন্ট কেন না, এখান থেকে অন্য ধরনের প্রশ্ন আসতে পারে। সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে, এবং এই রদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা নেন তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। রামমোহন রায়েরই ঐকান্তিক প্রচেষ্টায় লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রদ হয়। তাহলে আমরা বুঝতেই পারলাম সতীদাহ প্রথা রদ হয় লর্ড বেন্টিংয়ের আমলে।
সতীদাহ প্রথা রদ করার জন্য রাজা রামমোহন রায়কে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের কাছে তাকে বিপদের মুখে পড়তে হয়েছিল, তাকে বিভিন্ন কথা শুনতে হয়েছিল। এবং তিনি এই সমস্যা থেকে বাঁচতে সেই সময় যিনি মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর, তার কাছে যান, তার শরণাপন্ন হন, দিল্লি দরবারে যান। সেকেন্ড আকবর তখন রামমোহন রায়কে বলেন ভারতদূত হিসেবে লন্ডনে যাওয়ার জন্য। এবং তখন সেকেন্ড আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন, অর্থাৎ রাজা কিন্তু তিনি আগে ছিলেন না, রাজা উপাধি কে দিলেন? সেকেন্ড আকবর। এবং তিনি তারপর লন্ডনে যান, এবং তিনি যখন লন্ডনে যান তারপরে কিন্তু আর দেশে ফিরে আসেননি, সেখানে তিনি দেহত্যাগ করেন। লন্ডনের যে ব্রিস্টন রয়েছে সেখানে তার সমাধি রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ নাম এখানে ইম্পর্টেন্ট, যখন এই সতীদাহ প্রথা রদ করলেন রাজা রামমোহন রায়, যে বিভিন্ন আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে, সেক্ষেত্রে একজনের নাম গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন রাধাকান্ত দেব। কারণ এখান থেকে প্রশ্ন আসে, রাধাকান্ত দেব খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট না, রাধাকান্ত দেব এই সময় একটা সভা তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে ধর্ম সমাজ। প্রশ্ন আসে ধর্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন, সেটা মনে রাখতে হবে, সেটা করেছিলেন রাধাকান্ত দেব। কারণ এই যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করলেন, তার জন্য কিন্তু এই ধর্ম সমাজটা তৈরি হলো। আর ইম্পর্টেন্ট ব্যাপার, 1829 সালে যেহেতু আমি আলোচনা করছি রাজা রামমোহন রায়কে নিয়ে, 1829 সালে তিনি তৈরি করলেন ব্রাহ্ম সমাজ। কারণ আমরা জানি যে তিনি প্রথমে কিন্তু আত্মীয় সভা তৈরি করেছিলেন, পরবর্তী সময় 1828 কেউ কেউ বলে, কেউ কেউ 1829 বলে, তিনি তৈরি করলেন ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ আমরা জানি তিনি যখন চলে গেলেন তখন দায়িত্ব দিয়ে গেলেন তারানাথ চক্রবর্তীকে। পরবর্তী সময়ে এখানে এলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, তাদের মধ্যে বিভেদ হলো, পুনরায় সেখানে আনন্দমোহন শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী এরা এলেন। যাই হোক, সেটা আমাদের ব্রাহ্ম সমাজের ডিটেলস ক্লাস নিয়ে আলোচনা করেছি, দেখে নেবেন। তাহলে আমরা বুঝতেই পারলাম আজকের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয় লর্ড বেন্টিংয়ের সময়। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন 32, বিধবা বিবাহ আইন পাস হয় কার আমলে? অর্থাৎ সতীদাহ প্রথার মতনই একটা কুপ্রথা, বিধবা বিবাহ আইন কে পাস করেন? অপশান এ লর্ড ডালহৌসি, বি লর্ড বেন্টিং, সি লর্ড ক্যানিং অ্যান্ড ডি লর্ড রিপন। বিধবা বিবাহ আইন যার জন্য পাস হয় বা যার ঐকান্তিক প্রচেষ্টায় বা যার ইচ্ছায়, যার আন্দোলনে, তিনি হলেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র শর্মা মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কিন্তু এটা চেষ্টা করেছিলেন, এবং তার জন্যই কিন্তু সেই সময় যিনি ভাইসরয় ছিলেন, তিনি কে ছিলেন পরে বলছি, তিনি পাস করেন। মনে রাখতে হবে এই বিদ্যাসাগর মহাশয় যখন এই আইনটা পাস করতে চাইছেন, ঠিক রাজা রামমোহন রায়ের মতোই তাকেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক মানুষ তার বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং একসময় এমন ঘটনাও দাঁড়িয়ে যায়, এই যে বিধবা বিবাহ আইনটা তিনি পাস করবেন তার জন্য সই সংগ্রহ করতে তিনি গিয়েছিলেন। সেখানে দেখা যায় যতজন মানুষ হ্যাঁ বলেছেন তার থেকে নো বলেছেন এরকম সংখ্যাটাই বেশি, অর্থাৎ ইয়েস লেস দ্যান নো হয়ে গেছিলো। অর্থাৎ অনেকেই চাইছিলেন না হোক, অর্থাৎ সেই সময় মানুষ কিন্তু এই বিধবা বিবাহ আইনটা যে ব্যাপারটা, সেটাকে হিন্দু ধর্মের একটা মানে সুপ্রথা বলেই ভাবছিলেন, যেটা চালু হলে হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার। অর্থাৎ বিধবা বিবাহ আইন পাস হোক অনেকে চাইছিলেন না, তবুও রাজা বিদ্যাসাগর মহাশয় বুঝতে পেরেছিলেন এটা একটা কুপ্রথা, তাই তিনি বাতিল করতে চেয়েছিলেন। এবং এটা বাতিল করেছিলেন বলেই হয়তো আমরা জানি পরবর্তী সময় আমাদের যে সমাজে অনেক উন্নতিও হয়েছে। যাই হোক, এটা ঘটনা ঘটেছিল তাই বলছি। এবং তখন যিনি ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি, তখন তাকে বলা হয়েছিল যিনি আপনি যে এত এর বিরুদ্ধে যাচ্ছেন, তাহলে এটা কী করে মেনে নেবে সমাজ? তখন তিনি বিভিন্ন বই টই ঘেঁটে দেখিয়েছিলেন যে বিধবা বিবাহ আইন অর্থাৎ বিধবা বিবাহ হিন্দু ধর্মে করা যায়, অর্থাৎ হয়। তখন লর্ড ডালহৌসি এই আইনটাকে পাস করেন, অর্থাৎ বিধবা বিবাহ আইন পাস হয় লর্ড ডালহৌসির আমলে। এখান থেকে একটা কনসেপ্টচুয়াল প্রশ্ন আসে বা প্রশ্নটা ঘুরিয়ে আসে বা অনেকে গুলিয়ে যায়, সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন পাস হয় লর্ড ডালহৌসির আমলে, কিন্তু পরবর্তী সময় আমরা জানি ডালহৌসির পরে আসবে ক্যানিং, এই সময় এই আইনটা চালু হয়, অর্থাৎ অ্যাক্ট পাস হয়, একটা চালু হয় কিন্তু ক্যানিংয়ের সময়, এটা মনে রাখতে হবে। আর বিদ্যাসাগর মহাশয় তার ছেলের সঙ্গে প্রথম বিধবার বিবাহ দিয়ে এই আইনটা চালু করেছিলেন। নেক্সট আমরা আসবো 33 নম্বর প্রশ্নে, ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন কোন ভাইসরয়? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড লিটন অ্যান্ড লর্ড ডাফরিন। আমি বহুবার আলোচনা করলাম বিভিন্ন কার্জন, রিপন, লিটন এবং ডাফরিনের বিভিন্ন কার্যকারিতা নিয়ে, সেখান থেকে আপনি বুঝতে পেরে গেছেন এতক্ষণ যে ভারত বন্ধু কে। অবশ্যই চেষ্টা করুন। তাহলে ভারত বন্ধু হলো লর্ড রিপন। রিপন হচ্ছেন ভারত বন্ধু, কারণ তিনি ভারতীয়দের জন্য, ভারতীয়দের সপক্ষে অনেক কিছু কাজ করেছিলেন, তাই লর্ড রিপনকে বলা হয় ভারত বন্ধু। নেক্সট আমরা এলাম 34 নম্বর প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি অ্যান্ড লর্ড হেস্টিংস।
সিভিল সার্ভিস জনক কাকে বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করুন। তার আগে বলি লর্ড ডালহৌসির সময় থেকে ভারতীয়রা অর্থাৎ ইন্ডিয়ান নাগরিক যারা সেই সময়কার তারা সিভিল সার্ভিসে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায়। আর বেন্টিং যখন ছিলেন, এই বেন্টিংয়ের সময় আমরা জানি যে সেই সময় কি হলো না, এই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা চালু হয়েছিল, তার সিভিল সার্ভিস পরীক্ষা স্টার্ট হলো বেন্টিংয়ের সময়ে, আর ভারতীয়রা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সুযোগ পেল লর্ড ডালহৌসির সময়ে। আর আজকের প্রশ্ন, সিভিল সার্ভিসের জনক বলা হয় অর্থাৎ ফাদার অফ সিভিল সার্ভিস হলেন লর্ড কর্নওয়ালিস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। লর্ড কর্নওয়ালিস হলেন ভারতীয় সিভিল সার্ভিসের জনক। আজকের সেটের একটা হোমওয়ার্ক থাকলো, এই যে ভারতীয়রা ডালহৌসির আমল থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন, এই সুযোগ পাওয়ার পর প্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা অর্থাৎ পাস করলেন, সিভিল সার্ভিস প্রথম কে পাস করেছিলেন ভারতীয় হিসাবে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। আজকে সেটা 25 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে আন্দামানে হত্যা করা হয়? আমি প্রথম সেটি আলোচনা করেছিলাম যে একমাত্র ভাইসরয় যাকে আন্দামানে হত্যা করা হয়েছিল সেটা কে। অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড বেন্টিং অ্যান্ড ডি লর্ড মেয়ো। মনে রাখতে হবে লর্ড মেয়ো, আমি একটু আলোচনা করেছিলাম লর্ড মেয়োকে হত্যা করা হয় আন্দামানে, এবং যেটা করেছিলেন শের আলী বলে একজন, শের আলী, যিনি একজন আফগান ছিলেন। এই ধরনের প্রশ্ন আসে যে কোন ভাইসরয়কে আন্দামানে হত্যা করা হয়েছিল বা একমাত্র হত্যা করা হয়েছিল, বা কোন ভাইসরয়কে সাসপেন্ড করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে, এরকম প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো 36 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট এবং কনফিউশনাল, কারণ এই ধরনের প্রশ্নগুলো নিয়ে গুলিয়ে যায়, ভালো করে পড়বেন তারপর উত্তর দেবেন। গভর্নর জেনারেল প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, সেই গভর্নর অফ বেঙ্গলটাকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটাকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের গভর্নর জেনারেল, এবং এরপরে এটাকে করে দেওয়া হলো ভাইসরয়। এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন আছে ভারতের গভর্নর জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আমরা জানি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কবে হলো না, 1833 সালে যে অ্যাক্ট পাস হলো, সেই অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন হলো 1833 সাল, 1833 সালে কে ছিলেন না বেন্টিং। তাহলে আমরা বুঝতেই পারছি ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড বেন্টিং। ঠিক একই রকমভাবে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হবে বেন্টিং, কারণ এই 1833 সালে গভর্নর জেনারেল অফ বাংলাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো, এখান থেকে মনে রাখবেন। ঠিক পরবর্তী ক্ষেত্রে 1858 সালে যে গুডস গভর্নমেন্ট অ্যাক্ট যেটাকে আমরা বলি, অ্যাক্টস ফর গুড গভর্নমেন্ট, সেই সময় এই গভর্নর জেনারেল পদটা মানে উঠে হয়ে গেল ভাইসরয়, এবং তখন কে ছিলেন, তখন ছিলেন ক্যানিং। ফলে ক্যানিং হলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এভাবে মনে রাখবেন। নেক্সট আমরা এলাম 37 নম্বর প্রশ্নে। সত্য বিলোপ নীতি কে চালু করেন অর্থাৎ ডক্ট্রিন অফ ল্যাপস, আমি একটু আগেই বললাম। অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি অ্যান্ড ডি লর্ড অকল্যান্ড। সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে চালু করেন, তার আগে যেটা বলে রাখা দরকার, সত্য বিলোপ নীতির সঙ্গে আরেকটা নীতি খুব ইম্পর্টেন্ট, দুটো গুলিয়ে যায়, সেটা যে অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। এই অধীনতা থেকে থেকে ওয়েলেসলি মনে রাখবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি, আর ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি চালু করেন লর্ড ডালহৌসি। এভাবে মনে রাখবেন, তাহলে ভুলে যাবেন না। সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি, আর অধীনতা থেকে মনে রাখবেন ওয়েলেসলি, দুটোই ফলে মনে রাখতে সুবিধা হবে। নেক্সট আমরা এলাম 38 নম্বর প্রশ্ন। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কে চালু করেন? আমি প্রথমেই আলোচনা করেছিলাম বিভিন্ন যে ভাইসরয় ছিল তাদের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, সেখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কথা বলেছিলাম। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট বা PWD যেটা এখনও চলছে। অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ডালহৌসি অ্যান্ড ডি লর্ড ওয়েলেসলি। আমি বলেছিলাম লর্ড ডালহৌসির আমলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা যে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, রেলওয়ের পথ, টেলিগ্রাফ, পোস্ট, এছাড়া উডের ডেসপাচ, বিধায়ব আইন, এই সমস্ত বিষয়গুলো। ফলে আমরা বুঝতেই পারলাম পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেন লর্ড ডালহৌসি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 40 নম্বর প্রশ্নে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড বেন্টিং অ্যান্ড ডি লর্ড ক্যানিং। মনে রাখতে হবে সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, কারণ তখন আমরা জানি যে ডালহৌসি চলে গেছেন এবং ক্যানিং চলে এসছেন। ঠিক এই ধরনের প্রশ্ন আর 2-3টে ঘুরিয়ে আসে, সেটা কি না
কোন সময়ে কোন মোগল সম্রাট ছিলেন সেখান থেকে প্রশ্ন আসে। মুঘল এম্পায়ার কে ছিলেন সিপাহি বিদ্রোহের সময়। আর একটা প্রশ্ন আসে যে সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন, অর্থাৎ সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন, আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন, এ ধরনের কিন্তু প্রশ্ন আসে। বা যখন আগস্ট অফার দেওয়া হয়েছিল সে সময় কে দিয়েছিল, কোন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, এই ধরনের প্রশ্ন আসে। ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হলো তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন, এরকম প্রশ্ন কিছু আছে। নেক্সট আমরা 41 নম্বর প্রশ্নে এলাম। প্রশ্নটি হলো প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কার আমলে হয়? অপশন এ লর্ড এলেনবোরা, অপশন বি লর্ড অকল্যান্ড, অপশন সি লর্ড হেস্টিংস অ্যান্ড ডি লর্ড আমহার্স্ট। দেখুন প্রশ্ন এরকমভাবে আসবে, ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কার আমলে শুরু হয় বা কার আমলে শেষ হয়, বা বিভিন্ন সন্ধির নাম দিয়ে দিতে পারে, যে বেসিনের সন্ধি কার আমলে হয়েছিল, ম্যাঙ্গালোরের সন্ধি কার আমলে হয়, সলবাইয়ের সন্ধি কার আমলে হয়, পুরন্দরের সন্ধি যখন হয় তখন ভাইসরয় কে ছিলেন, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। ফলে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কার আমলে হয়? রাইট আনসার অপশন ডি, লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্টের আমলে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়। আর এই প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ যেটা হয় সেটা শেষ হয়, মনে রাখতে হবে, ইয়ান দাবুর সন্ধির মাধ্যমে। এখান থেকেও প্রশ্ন আসে যে ইয়ান দাবুর সন্ধি যখন হচ্ছে, সেই ইয়ান দাবুর সন্ধির সময়ে কে ভাইসরয় ছিলেন? তখন তো ভাইসরয় হয়নি, গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট আমরা এলাম পরবর্তী প্রশ্নে। ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? অপশন এ লর্ড লিটন, বি লর্ড কার্জন, সি লর্ড ডাফরিন অ্যান্ড ডি লর্ড রিপন। আমরা একটু আগে আলোচনা করেছিলাম 1883 সালে লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক হয়। ফলে আমরা বুঝতেই পারছি লর্ড রিপন ইজ দ্য রাইট আনসার। এবার ইলবার্ট বিল বিতর্কটা কী সেটা আমি একটু বলেছিলাম। ইলবার্ট বিল বিতর্ক হচ্ছে সেই সময় যারা ইউরোপীয় ছিল তারা ভারতীয়দের বিচার করতে পারত, কিন্তু ইন্ডিয়ান হিসাবে ইউরোপীয়দের বিচার করা যেত না। এই বিষয়ে তৎকালীন ভাইসরয় যিনি ছিলেন লর্ড রিপন, তার যিনি ল সেক্রেটারি ইলবার্ট ছিলেন ল সেক্রেটারি, তিনি একটা বিল আনার চেষ্টা করেছিলেন যেখানে বলা হয়েছিল ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। এই বিষয়ে যে বিতর্ক সেটাই হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। এবং যেহেতু এই সময় বিদেশিরা ইউরোপীয়রা ভারতের রাস্তায় নেমে আন্দোলন করেছিল, কারণ আমরা জানি সেই সময় স্বাধীনতা সংগ্রাম চলছে, ফলে ভারতের লোকেরাই আন্দোলন করছিল। ঠিক ঘুরিয়ে রিভার্স একটা ব্যাপার ঘটে যায় সেই সময়, যে ইউরোপীয়রা আন্দোলন শুরু করে এর বিরুদ্ধে। ফলে এটাকে বলা হতো হোয়াইট মিউটিনি। এখান থেকে প্রশ্ন আসে যে হোয়াইট মিউটিনি কার সময় হয়? অর্থাৎ লর্ড রিপনের সময়। আর এই হোয়াইট মিউটিনি এবং ইলবার্ট বিল বিপদটা একই। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 43 নম্বর প্রশ্নে। কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘুদের সংগঠন বলে কে কটাক্ষ করেন? অর্থাৎ মাইক্রোস্কোপিক মাইনরিটিস বলেছিল কে? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ডাফরিন, অপশন সি লর্ড ল্যান্সডাউন অ্যান্ড লর্ড এলগিন। মনে রাখতে হবে আইএনসি যখন তৈরি হয় 1885 সালে, ঠিক সেই সময় আইএনসিকে বিভিন্নজন বিভিন্নভাবে কটাক্ষ করেছিল বা পরবর্তী সময়ে কটাক্ষ করেছিল, দিয়ে তারা বিভিন্ন মন্তব্য করেছিলেন। সেটা হতে পারে অরবিন্দ ঘোষ বা সৈয়দ আহমেদ খান, বিপিনচন্দ্র পাল, কি পুলিন বিহারী দাস, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সমালোচনা করেছিলেন। তারা কী নামে সমালোচনা করেছিলেন, কী মন্তব্য করেছিলেন, সেখান থেকে প্রশ্ন আসে। তারই মধ্যে একটি মন্তব্য হচ্ছে এটা, যে কংগ্রেসকে বলেছিল যে মাইক্রোস্কোপিক মাইনরিটিস। অর্থাৎ সেই সময় আমরা জানি যে কংগ্রেস যখন তৈরি হয়, যারা লিডার ছিলেন, মেন লিডার, তারা সংখ্যায় কম, এবং কংগ্রেসের যে সদস্য তাদেরও সংখ্যা কম, এবং যারা মেন লিডার ছিলেন তারা বেশিরভাগই ছিলেন লয়ার। ফলে সেই লয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট সংগঠনের লোক, মানে নির্দিষ্ট লেভেলের লোক, নির্দিষ্ট সেক্টরের লোক কিন্তু এখানে আছে এবং সংখ্যায় কম, তাই সংখ্যালঘু বলেছিলেন আণুবীক্ষণী, যাতে মাইক্রোস্কোপে দেখা যাবে না, এটা বলেছিলেন অবশ্যই সেই সময়কার যিনি ভাইসরয় লর্ড ডাফরিন বলেছিলেন এই কথাটা। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন 44। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যেহেতু আমাদের ক্লাসটা আজকে ভাইসরয় এবং গভর্নর জেনারেল রিলেটেড, তাই এই প্রশ্নটা রাখা হয়েছে। অপশন এ চৌধুরী রহমত আলী, অপশন বি শওকত আলী, অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন অ্যান্ড ডি মোহাম্মদ আলী জিন্না। যেহেতু আমরা পাকিস্তান পেয়ে গেছি, আমরা বুঝতেই পারছি এই ঘটনাটা 1947 সালের 14ই আগস্ট। তার আগে কিন্তু পাকিস্তান কনসেপ্টটা নেই, মানে কনসেপ্টটা আছে কিন্তু পাকিস্তান নামটা নেই সরকারিভাবে। তাহলে বুঝতে পারছি সেই সময় কে ছিলেন না, অবশ্যই অপশন ডি মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। নেক্সট আমরা এলাম 45। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে চালু হয়? অর্থাৎ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন কে? অপশন এ লর্ড নর্থব্রুক, অপশন বি লর্ড লিটন, অপশন সি লর্ড রিপন অ্যান্ড ডি লর্ড কার্জন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হয় কবে? না 1876 সালে। যদি আপনি মুখস্থ করে রাখতেন এতদিন যে কার টেনিওর কত সালে, তাহলে আমি বলে দিতে পারতেন। যাই হোক, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কী না, সেই সময় আমরা জানি স্বাধীনতা সংগ্রাম চলছে,
বিভিন্ন লেখক লেখিকা তাদের বিভিন্ন লেখার মাধ্যমে, সেটা কবিতা, গান, নাটকের মাধ্যমে যে স্বদেশ প্রেম জাগরণ করছে মানুষের মধ্যে। কারণ আমরা জানি এই যে 1800 সাল, সেই 1800 সালটাকে বিখ্যাত ঐতিহাসিক অনিল শীর বলেছিলেন যে এটা হচ্ছে সভা সমিতির যুগ। ঠিক সেই সময় তৈরি হয়েছে বিভিন্ন নাটক, নাট্যকার, নাটকের বই। সেই নাটকের মাধ্যমে যেহেতু বিভিন্নভাবে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা হচ্ছিল, সেই জন্য সেই সময়কার ভাইসরয় এই নিয়ন্ত্রণ আইনটা আনেন এবং তিনি বলেন কোনো নাটক মঞ্চস্থ করার আগে নাটকের যে থিম, সেই থিমটা কিন্তু থানায় যে লোকাল যে পুলিশ স্টেশন সেখানে জমা দিতে হবে। সেই থিম পড়ে যদি মনে হয় যে না এটা মঞ্চস্থ করা যাবে, তবেই তারা পারমিশন দেবে, নাহলে কিন্তু সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে। নাটকের বই, মঞ্চস্থ অভিনেতা গ্রেপ্তার করা হবে, এই সমস্ত বিষয় ছিল। এটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এটা কার সময়? অবশ্যই অপশন এ ইজ রাইট, লর্ড নর্থব্রুকের আমলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হয়। আমি যখন ছড়াটা বলেছিলাম, ট্রিক্সটা বলেছিলাম তার নিউ বুক, এই নিউ বুক থেকে মনে রাখতে বলেছিলাম নর্থব্রুক। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 46, দ্বিতীয় কারখানা আইন কার আমলে চালু হয়? অর্থাৎ সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট কার আমলে চালু হয়? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড রিপন, সি লর্ড কার্জন, ডি লন্সডাউন। এই ধরনের প্রশ্নও আসবে, মানে আইনটা দিয়ে তার সালটা উল্লেখ করে দেবে। সালটা উল্লেখ করলে কী হবে আপনার সুবিধা, যদি আপনার মনে না থাকে আপনি সালটা থেকে বুঝতে পারবেন এটা কার সময়কার। তাহলে অবশ্যই আপনাকে টেনিয়রগুলো মনে রাখতে হবে। সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট যেহেতু বলেছে দ্বিতীয় কারখানা আইন, তাহলে আমরা বুঝতেই পারছি একটা প্রথম কারখানা আইনও ছিল, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট। সেটা কবে হয়েছিল? না, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট চালু হয় 1881 সালে, 10 বছর আগে। অবশ্যই 1881 মানে আমরা বুঝতেই পারছি এই সময় কে ছিলেন ভাইসরয়? না, লর্ড রিপন ছিলেন ভাইসরয়। তাহলে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট চালু হলো লর্ড রিপনের আমলে 1881 সালে। আর এই 1881 সালে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি না, 1881 সালে হয়েছিল প্রথমবারের জন্য সরকারিভাবে এবং নিয়মিতভাবে সেন্সাস, যার পর থেকে প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়ে আসছে। 2011 সাল পর্যন্ত লাস্ট হয়েছে। আর সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট 1891 সালে কে ছিলেন? না, লর্ড ল্যান্সডাউন। তাহলে আজকের প্রশ্নের উত্তর অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় কারখানা আইন চালু হয় লর্ড ল্যান্সডাউনের আমলে। নেক্সট আমরা আসবো 47, অগাস্ট ডিক্লারেশন কোন ভাইসরয় ঘোষণা করেছিলেন? অপশন এ লর্ড চেমসফোর্ড, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড মিন্টো, ডি লর্ড আরউইন। দুটোই ডিক্লারেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অগস্ট ডিক্লারেশন এবং দিওয়ালি ডিক্লারেশন। এখান থেকে প্রশ্ন আসে, অগাস্ট ডিক্লারেশন এবং দিওয়ালি ডিক্লারেশন। এই দিওয়ালি ডিক্লারেশনটা কি না, 1929 সালে লর্ড আরউইন কিন্তু এই ডিক্লারেশনটা ঘোষণা করেছিলেন, অগাস্ট ডিক্লারেশন। এটা মূলত কী ছিল? এটা মূলত ছিল ভারতের কনস্টিটিউশনাল রিফর্মস করার জন্য যে আন্দোলন চলছিল। আমরা জানি 1927 পর থেকে সাইমন কমিশন এলো, ঠিক তাকে বয়কট করা হলো। ঠিক তারপরেই মতিলাল নেহরুর নিপটে নেহরু কমিশন তৈরি হলো, নেহরু রিপোর্ট হলো, মুসলিম লীগ 14 দফা দাবি তুললো। সেই সময় কিন্তু আরউইন দিওয়ালি ডিক্লারেশন ঘোষণা করেছিলেন, যদিও সেটা ভারতীয়রা মানেনি। এখান থেকে প্রশ্ন আসে, দিওয়ালি ডিক্লারেশন কত সালে ঘোষণা করা হয় বা কে ঘোষণা করেন? 1929 সালে অপশন অর্থাৎ আরউইন করেছিলেন। আর আজকে আমরা পড়ছি অগাস্ট ডিক্লারেশন। এই দুটো ইম্পর্টেন্ট, ভুলিয়ে ফেলবেন না। অগাস্ট ডিক্লারেশনটা হয়েছিল 1917 সালে। এটা কি না, আমরা জানি যে ভারতবাসীদের ক্ষেত্রে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট বলে একটা অ্যাক্ট চালু হয়, সেটা 1915 সালে। এবং তারপরে আসে আমরা জানি সেই বিখ্যাত মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919। এবং তারপরে আমরা জানি লাউলাট অ্যাক্ট বা পরবর্তী সময়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। যাই হোক, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট এবং মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট ঠিকের মধ্যেখানে একটা ডিক্লারেশন ঘোষণা করেছিলেন মন্টেগু চেমসফোর্ড সংস্কার ঘোষণা করার আগে চেমসফোর্ড। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অগাস্ট ডিক্লারেশন, যেখানে এই বিষয়ে ডায়ারকি সিস্টেম নিয়ে কথা বলা হয়েছিল। তাই অগাস্ট ডিক্লারেশন ঘোষণা করেন অবশ্যই লর্ড চেমসফোর্ড। কারণ 1917 সাল যখন আমরা বুঝে গেছি, আমরা বুঝতেই পারছি এই সময় ছিলেন লর্ড চেমসফোর্ড। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন 48, কমিউনাল অ্যাওয়ার্ড কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন? অপশন এ ক্লিমেন্স এটলি, অপশন বি উইনস্টন চার্চিল, অপশন সি র্যামসে ম্যাকডোনাল্ড, ডি নর্থব্রুক। আমি একটু আগেই বললাম যে বিভিন্ন অ্যাওয়ার্ড বা বিভিন্ন সময়ে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকেও প্রশ্ন আসে। এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাই আপনাদের দিলাম। এই কমিউনাল অ্যাওয়ার্ড কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, এটা তো আপনারা উত্তর চেষ্টা করবেন। তার আগে আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদের। এই কমিউনাল অ্যাওয়ার্ড যখন ঘোষণা করা হচ্ছে তখন ভাইসরয় কে রয়েছেন, এটা উত্তর আপনাদের দিতে হবে। কমিউনাল অ্যাওয়ার্ড যখন ঘোষণা করা হচ্ছে তখন ভাইসরয় কে?
অবশ্যই একটা ট্রিক্স বলে রাখি, এই সময় কিন্তু আরউইন নেই, তিনি চলে গেছেন, তার টেনিওর শেষ হয়ে গেছে। যাই হোক, এই কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। নেক্সট আমরা এলাম 49, ভারতে স্বাধীনতার আইন পাস হয় কোন ভাইসরয়ের আমলে? আজকে সেটা সব থেকে সোজা প্রশ্ন। অপশন এ লর্ড ওয়াভেল, অপশন সি বি লর্ড লিনলিথগো, অপশন সি লর্ড ওয়েলিংটন অ্যান্ড ডি লর্ড মাউন্টব্যাটেন। আমরা বুঝতেই পারছি যেহেতু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 জুলাই মাসে পাস হয়েছে, সেটা অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। এটা প্রত্যেকে জানেন, লর্ড মাউন্টব্যাটেনের আমলেই কিন্তু ইন্ডিয়ার স্বাধীনতা আইন পাস হয়। নেক্সট আমরা এলাম 50 নম্বর এবং আজকের সেটের শেষ প্রশ্ন। বঙ্গভঙ্গ রদ হয় কার আমলে, অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড হয়ে যায় কবে? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড হার্ডিঞ্জ অ্যান্ড ডি লর্ড চেমসফোর্ড। আমরা জানি কার্জনের আমলে বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1905, তাহলে বন্ধ হয় কার সময় বা অ্যানাল্ড করে দেয় কাকে? অপশন সি লর্ড হার্ডিঞ্জের আমলে 1911 সালে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, আর চালু হয় 1905 সালে। এই 1905 এবং 11 সালের মধ্যে কিন্তু মনে রাখতে হবে একজন ভাইসরয় ছিলেন, তিনি যে মিন্টো। আমরা জানি যে কার্জন কিন্তু 1905-এর পরই চলে যাচ্ছেন, তারপরে আসছেন মিন্টো। ঠিক মিন্টো চলে যাওয়ার পর আসছে হার্ডিঞ্জ। এই হার্ডিঞ্জের সময়ই কিন্তু ভারতবর্ষের যে রাজধানী সেটা ক্যালকাটা থেকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হলো 1911 সালেই। এবং এই সময় সেই বিখ্যাত দিল্লি কনস্পিরেসি কেস চালু হলো, কারণ আমরা জানি এই সময় মানে রাসবিহারী বোস এবং বসন্ত বিশ্বাস যে বোমা নিক্ষেপ করেছিলেন লর্ড হার্ডিঞ্জের যে শোভাযাত্রা, সেখানে রাসবিহারী বোসকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হচ্ছিল, তখন তিনি পালিয়ে গেলেন PN ঠাকুর ছদ্মনাম নিয়ে। যাই হোক, সেটা আলাদা বিষয়, আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা বুঝতেই পারছি বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে, আর চালু হয় 1905 সালে লর্ড কার্জনের আমলে। আর মিন্টো ইম্পর্টেন্ট কেন? মানে মিন্টোর ক্ষেত্রে সেই বড় মিন্টো সংস্কার আনা হয়েছিল প্রথম 1909 সালে, 1909, এবং এর জন্যই কিন্তু সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম কমিউনিটি প্রথমবারের জন্য নিয়ে আসা হয় লর্ড মিন্টোতে। আর চেমসফোর্ড তো আমরা জানি যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এগুলো এনার সময় হয়েছিল। এছাড়া একটু আগে বললাম অগাস্ট ডিক্লারেশন, এগুলো কিন্তু সব চেমসফোর্ডের আমলে হয়েছিল। যাই হোক, আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করলাম, পরবর্তী সেটে আমরা আরও প্রশ্ন আলোচনা করব। যাই হোক, পরবর্তী প্রশ্ন সেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।